দর্শক, বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেল, কিন্তু প্রত্যাশা কি পূরণ হলো? যেমন পরিকল্পনা শোনা যাচ্ছিল, যেমন পরিকল্পনার আভাস দেয়া হচ্ছিল, সেই আয়োজনটা কি তেমন হলো? আবার বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা কাগজে আলাদা আলাদা কপিতে স্বাক্ষর করা কি কোনো ঐতিহাসিক দলিল হতে পারে? এই অনেকগুলো প্রশ্ন জন্ম নিল এবং শেষ পর্যন্ত এনসিপির অনুপস্থিতিতে, জুলাই যোদ্ধাদের অনুপস্থিতিতে, মাত্র কয়েকজন মানুষের উপস্থিতিতে, যে মানুষের সংখ্যার চাইতে ঢাকঢোল পেটানোর জন্য নিয়ে আসা স্কাউট বিএনসিসি সদস্যদের সংখ্যা বেশি, সেরকম একটা বৃষ্টিমুখর সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষরিত যখন হলো, তখন প্রশ্ন হচ্ছে, জুলাই আন্দোলনের স্টেক হোল্ডাররা কোথায় ছিলেন তারা? এর আগে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দিন আমরা দেখেছিলাম জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার 5 নেতা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। আজকেও তারা কোথাও বেড়াতে গিয়েছেন কিনা সেটা আমরা জানি না, কিন্তু তাদের কাউকেই দেখা গেল না। শেষ পর্যন্ত কি হলো সেখানে, যখন জুলাই সনদ স্বাক্ষরিত হলো এবং সেটা নিয়ে অনেক কথা বলতে শুনলাম প্রফেসর ইউনূসকে, সেখানে একটা ডকুমেন্টারি দেখানো হলো 7 মিনিটের। এই আয়োজনে এবং আয়োজনটা যে সন্ধ্যা হয়ে যেতে পারে সেটা জেনেও আমাদের এই আয়োজনের দায়িত্বে থাকা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর মাথায় কি এটা ছিল না যে সেখানে অন্ধকার নেমে আসবে, বিকেল 5টার পরেই যে আর কোনো আলো থাকে না, সেটা কি তার মাথায় ছিল না? অন্ধকারে কেন সারতে হলো সংসদ ভবনের যে রেগুলার সংসদ ভবন চত্বরে যে রেগুলার লাইট থাকে, সেই লাইটেই কেন সারতে হলো এই বড় ঐতিহাসিক এবং নতুন বাংলাদেশ সূচনার দিনে? যেটা প্রধান উপদেষ্টা বললেন, আজকে থেকে নতুন বাংলাদেশের সূচনা হলো, সেই সূচনার দিনে এত অন্ধকার কেন ছিল? যদিও প্রধান উপদেষ্টা বললেন যে জুলাই ঘোষণাপত্রের দিন বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু শুরু হওয়ার পরেই বৃষ্টি হলো। আজকেও শুরু হওয়ার পরেই বৃষ্টি হলো। 2 দিনে আল্লাহর বিশেষ রহমত নেমে আসলো, অর্থাৎ তাদের কর্মকাণ্ডের উপরে আল্লাহ রহমত বর্ষণ করলেন বৃষ্টি দিয়ে অনুষ্ঠান বিঘ্নিত হওয়াটাকেও আল্লাহর রহমত হিসেবে যখন দেখছেন একজন প্রফেসর ইউনূস, তখন বোঝাই যায় যে তিনি খুবই আল্লাহওয়ালা একজন মানুষ, খুবই ধর্ম মানা, খুবই ধার্মিক একজন মানুষ, এবং এই সরকারও সেই চেতনাতেই উদ্বুদ্ধ যে বৃষ্টিকে এটাকে এক ধরনের আশীর্বাদ ভাবা হচ্ছে এবং আল্লাহর রহমত ভাবা হচ্ছে। এই বৃষ্টিতে ভিজে যে কর্মকাণ্ডগুলো হলো এবং সেখানে কি শূন্যতা ছিল, তার কয়েক ঘন্টা আগে সেখানে যা হয়েছিল তার প্রেক্ষাপটে এই আয়োজনটা বিতর্ক তৈরি করলো কিনা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর হলো, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মাথায় ঢুকলো না যে সেখানে যে রাজনৈতিক দলগুলো উপস্থিত ছিলেন, সেই রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই আলাদা আলাদা কাগজে স্বাক্ষর করলেন। তাহলে এটা একটা দলিল কিভাবে তৈরি হলো? একটা দলিল তো সেটাকেই আমরা বলতে পারি যে এক দলিলে সবাই স্বাক্ষর করবে, একটা কাগজে কিংবা একটা সনদের কপিতে সবাই স্বাক্ষর করবে। সেই স্বাক্ষরের আলাদা একটা পৃষ্ঠা থাকবে, সেই পৃষ্ঠাটাও এমনভাবে তৈরি হবে যেন কোনোভাবেই মূল সনদ থেকে সেগুলো বিচ্ছিন্ন পৃষ্ঠা হিসেবে কাউন্ট করতে না পারে কেউ। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের সদস্যরা একটা সাদা কাগজে স্বাক্ষর করলেন, আর দলগুলো যারা উপস্থিত থাকলেন তাদের প্রতিনিধিরা আলাদা আলাদা কপিতে স্বাক্ষর করলেন, আর তাদের কাছে আলাদা আলাদা কপি দেওয়া হলো, আলাদা আলাদা কপিতে স্বাক্ষর করলেন।
এটাকে কিভাবে দলিল হিসেবে আপনি সংজ্ঞায়িত করবেন, নাকি মানে এটাকে সর্বদলীয় সামগ্রিক একটা দলিল হিসেবে কিভাবে আপনি সংজ্ঞায়িত করবেন, সেটা তো একটা বড় প্রশ্নই বটে, এবং সেটা একটা বড় ব্যাকরণসম্মত প্রশ্ন। এই ব্যাপারটা কি মানে সরকারের মাথায় ছিল, নাকি একটা স্বাক্ষর অনুষ্ঠান করতে হবে সেরকমটাই একটা দায়সারা গোছের হলো? যদিও আমরা এর উপস্থাপক সাংবাদিক মনির হায়দার, যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন, তিনিও বিদেশে থাকেন, বিদেশি প্রবাসী, তাকেও প্রবাস থেকে আনা হয়েছে। তিনি বললেন যে স্বাক্ষর অনুষ্ঠান শেষের দিকে তিনি এক পর্যায়ে বললেন যে পরবর্তীতে এটার আরও সংশোধন, আরও পরিমার্জন পরিবর্ধনের মাধ্যমে এটা আরও মূল্যবান একটা সনদে পরিণত হবে, সেই কথা তিনি বললেন। তার মানে কি এটা ফাইনাল না? মানে এটাতে আরও সংশোধন হবে, এবং এই সংশোধনটা হবে এনসিপির জন্য, যে এনসিপি আজকে এই মানে স্বাক্ষর অনুষ্ঠানে আসেনি। মূলত এনসিপিকে খুশি করার জন্যই কি উপস্থাপক মনির হায়দার এবং ঐকমত্য কমিশনকে যিনি কোঅর্ডিনেট করছিলেন, তিনি এই কথা বললেন? এই কথার মাধ্যমে এই পুরো আয়োজনটা আমার মনে হয় যে একটা পুরো কনফিউশনের মধ্যে চলে গেল। পুরো আয়োজনটার যে আয়োজনের মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যই নষ্ট হয়ে গেল যদি এটা আবার পরিমার্জন, পরিবর্ধন, সংশোধন এই ব্যাপারগুলো হয়। যখন টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছে, তখন যখন এই কথা বলা হয়, তখন একটা বড় প্রশ্ন তৈরি হবে। উল্লেখযোগ্য দিক কি ছিল এখানে? উল্লেখযোগ্য দিক ছিল জামাত এখানে উপস্থিত হয়েছে, এবং জামাত উপস্থিত হলেও সনদে স্বাক্ষর করবে না এরকম বলা হলেও শেষ পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করেছে। কয়েকটা ছবি আপনারা দেখে নিন। প্রধান উপদেষ্টার যে ছবিটা, তিনি স্বাক্ষর করার পরে একটা সাদা কাগজ তুলে ধরেছেন। সেখানে দেখুন কয়জনের স্বাক্ষর রয়েছে। সেখানে যে কয়জনের স্বাক্ষর রয়েছে সেই কয়জন হচ্ছেন ঐকমত্য কমিশনের মেম্বার। তারা একটা কাগজে সই করেছেন, যেটা প্রথমে বলছিলাম। তার এই ছবিটার পাশে আরও দুইটা ছবি দেখুন। একটা ছবিতে দেখা যাচ্ছে জামাতের সেক্রেটারি জেনারেল এই জুলাই সনদের ফাইল উঁচা করে আছেন। আরেকটা ছবিতে বিএনপি এবং জামাতের সবাইকে দেখা যাচ্ছে, তারা প্রধান উপদেষ্টা তাদের দিকে তাকিয়ে আছেন। বিএনপি এবং জামাতের তারা সনদ উঁচা করে ধরে দেখাচ্ছেন, এবং পাশে জুনায়েদ সাকিও রয়েছেন। তারা যে সই করেছেন, তারা সেটা সই করার পরে উঁচু করে দেখাচ্ছেন যে তাদের সই কমপ্লিট। তার মানে হচ্ছে জামাত এখানে সই করেছে। এবং জামাত শুধু সই করেনি, জামাত যেটা করেছে সেটা হচ্ছে যে বিএনপির মাত্র কয়েকজন, আমরা মির্জা আব্বাসকে দেখেছি, লুৎফুজ্জামান বাবরকে দেখেছি, আর কোনো বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতাকে আমরা দেখিনি। বিএনপির হয়তো অনুসারী কয়েকজন ছিলেন, কিন্তু জামাতের একটা বিশাল সংখ্যক লোকজন সেখানে উপস্থিত ছিল। গতকালকেই আমরা বলেছিলাম কোনো একটা ভিডিওতে যে জামাতের অন্তত শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত থাকবেন, সেরকমটাই দেখেছি আমরা। আপনাদেরকে দুটো ছবি দেখাই। দুটো ছবি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার সময় প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিচ্ছেন, টেলিভিশন দুই ক্যামেরায় দুটো ছবি দেখাচ্ছিল একই সময়ে। প্রধান উপদেষ্টা ভাষণ দিচ্ছেন, আর একটা শটে যাদেরকে দেখা যাচ্ছে তারা কারা খুব সহজেই আপনারা বুঝতে পারছেন। দুটো ছবি পরপর দেখুন, দুইভাবে দেখিয়েছে। দর্শক সারিতে যদি মোটামুটি 150 মতো লোক থাকে, 150-র বেশি হওয়ার কথা নয়, 100-র একটু বেশি হতে পারে, 100-র মতো হতে পারে। সেখানে পাঞ্জাবি, পায়জামা, টুপি, পাগড়ি পরিহিত লোকজনকে আমরা দেখেছি, যাদেরকে ইসলামিক দলের হিসেবে, জামাতের যেহেতু অন্য কোনো ইসলামিক দলের প্রতিনিধিকে সেখানে আমরা উপস্থিত থাকতে দেখিনি, মামুনুল হক টক এদেরকে দেখিনি। জামাত যেহেতু উপস্থিত ছিল, সেহেতু জামাতের প্রতিনিধি হিসেবেই তাদেরকে চিহ্নিত করা যায়। এই চিত্র যখন আমরা দেখলাম, তখন যেটা আলোচনার ব্যাপার, একটু টপ শটে, মানে যেটা বলছিলাম, আমার কথা মানে
অসত্যও হতে পারে। এখন টেলিভিশনের চলমান যে চলমান অনুষ্ঠানের টপ শটে দেখুন, ড্রোন শটে সেখানে দেখা যাচ্ছে যে সামনে মঞ্চ, লাল হচ্ছে মঞ্চ, তার সামনে যে দর্শক সারিতে সাদা চেয়ার যতগুলো সেখানে পাতা আছে, সেই চেয়ারগুলো গুনলেই আপনারা বুঝতে পারবেন যে সেখানে 200-র বেশি চেয়ার নেই। সেই চেয়ারগুলোতে দেখুন যে মাঝখানে কয়েকটি চেয়ার শুধু ভরাট। তার মানে যে আমি যে বললাম যে 1-150 মানুষ হবে, সেই সংখ্যাটা পৌঁছতেও কিন্তু অনেক বেশি কষ্ট হবে। এরকম একটা জনসংখ্যা নিয়ে এই আয়োজনটা হয়েছে, কিন্তু আমরা শুনেছিলাম যে কয়েক হাজার অতিথিদের এখানে আপ্যায়ন করা হয়েছে যারা আয়োজনে আসেননি। হয়তো না আসার একটা বড় কারণ হচ্ছে যে বিকেল 3টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ সংসদ চত্বরে সংঘর্ষ চলেছে জুলাই যোদ্ধাদের, এবং সেই সংঘর্ষে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে জুলাইয়ের আলোচিত একজন তরুণ আতিকুল ইসলাম, তার যে হাত হারানোর পরে তার যে কৃত্রিম হাত লাগানো হয়েছিল, সেই কৃত্রিম হাত পুলিশের পিটুনিতে কৃত্রিম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবং সেটাই এই আজকের আলোচনার সবথেকে বেশি আলোচিত বিষয় হিসেবে আমরা দেখেছি। প্রধান উপদেষ্টা অনেক কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আহতদের স্মরণ করি, তাদের জন্যই আমাদের আজকের এই আয়োজন করা সম্ভব হয়েছে। তিনি আহতদের স্মরণ করেছেন। তিনি যখন আহতদের স্মরণ করছেন, জুলাই যোদ্ধাদের স্মরণ করছেন, এবং তিনি বলেছেন যে আমাদের নবপ্রজন্ম এই স্বাক্ষরের মাধ্যমে, এটা আমাদের নবজন্ম, এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেলাম, নতুন বাংলাদেশের সূচনা করলাম। তিনি বারবার তরুণদের কথা বলেছেন। যতক্ষণ কথা বলেছেন তার 80%-এরও বেশি সময় ধরে তিনি তরুণদের কথা বলেছেন দেশের অর্ধেক তরুণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি জুলাই যোদ্ধাদের কথা বলছেন, আহতদের কথা বলছেন, তরুণদের যুদ্ধের কথা বলছেন বারবার, কিন্তু প্রশ্ন হচ্ছে তার 2 ঘন্টা আগে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশ কি করেছে, এবং এই আয়োজনে জুলাই যোদ্ধারা কোথায়? এই আয়োজনে মঞ্চে আমরা 4জনকে দেখেছি যারা এই জুলাই আন্দোলনের সঙ্গে রাস্তায় সক্রিয়ভাবে ছিলেন। তারা কারা? গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান, আমজনতা পার্টির আলোচিত তারেক তিনি ছিলেন, এবং জুনায়েদ সাকি। এই 4জন মূলত আমরা যারা মঞ্চে উপস্থিত ছিলেন তাদের মধ্যে এই 4জনকে আমরা গত বছর জুলাই আন্দোলনে মাঠে সক্রিয় থাকতে দেখেছি। তার মধ্যে সবথেকে বেশি জুলাই আন্দোলন যেটাকে বলে সেই ব্যাপারে সবথেকে বেশি সক্রিয় ছিলেন তারেক, এবং বিভিন্ন অগ্নিকাণ্ড, ভাঙচুর এগুলোর সঙ্গেও তিনি জড়িত ছিলেন, এবং তিনি নিজে স্বীকার করেছেন যে বিটিভি ভবন সহ রামপুরা এলাকায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলো তার নেতৃত্বেই হয়েছে। অর্থাৎ তরুণদের এখানে অংশগ্রহণ দেখিনি, এনসিপি অংশগ্রহণ করেনি, এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে গুটি কয়েক রাজনৈতিক দল নিয়ে যে জুলাই সনদ স্বাক্ষর, এটা কখনো জাতীয় দলিল হতে পারে না। তিনি এই কথা যখন বলছেন তখন আরেকটি প্রশ্ন আসে যে জুলাই ঐক্যমত্য কমিশনের সনদকে কেন্দ্র করে যে ঐক্যমত্য কমিশনের বৈঠক, সেখানে আমরা দেখেছি যে তারা 33টি দল নিয়ে এই আলোচনাগুলো করেছেন দীর্ঘ প্রায় 6-7-8 মাস ধরে, এবং এই 33টি দলের মাত্র 22টি দল নিবন্ধিত, বাকি 11টি দল অনিবন্ধিত, এবং 22টি দল যখন নিবন্ধিত তখন নির্বাচন কমিশনের নিবন্ধিত 30টি দলকে বাইরে রাখা হয়েছে। 30টি দলকে এই ঐক্যমত্য কমিশনে ডাকাই হয়নি। অর্থাৎ আপনি অটোমেটিক 30টি দলকে বাদ দিয়ে ঐক্যমত্য কমিশনের মিটিং করেছেন 22টি নিবন্ধিত দলকে নিয়ে। তার মানে হচ্ছে যে ওখানেই 60% আপনি বাদ দিয়ে দিয়েছেন রাজনৈতিক দল, যার মধ্যে একটি রাজনৈতিক দল অবশ্যই আওয়ামী লীগ, তাদেরকে রাখবেন না সেটা ঠিক আছে, কিন্তু বাকি 29টা দল কি দোষ করেছে সেটা তো একটা বড় প্রশ্ন। এগুলো যখন করেছেন তখন এই যে 33টি দলকে নিয়ে আয়োজন করেছেন, তখন আজকে গণমাধ্যম বলছে এখানে উপস্থিত ছিল 25টি দলের নেতারা।
বাকি 8টি দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন না। তার মানে হচ্ছে 30টি নিবন্ধিত দল, আপনি যাদেরকে মিটিং করলেন সেখান থেকে আরও 8টি, 38টি দলকে বাদ দিয়ে এই জুলাই জাতীয় সনদের স্বাক্ষর যেটা হলো, এটাকে ভবিষ্যতে কেউ যদি জাতীয় দলিল না বলে জাতীয় নাটক বলে ফেলে, যেটা নাহিদ ইসলাম আজকে বলে ফেলেছেন, তাহলে কিন্তু মানে তাকে বাধা দেওয়ার কিছু থাকবে না। প্রধান উপদেষ্টা অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন, বিশ্ব থেকে আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের এখানে মানে তরুণদের ব্যাপারে, যে আমাদের এত তরুণদের আমাদের কাছে পাঠান, এই দেশ বলছে আমাদের কাছে এত পাঠান, ওই দেশ বলছে আমাদের কাছে এত পাঠান। তিনি এই কথা বলেছেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার কাছে দরখাস্ত আসছে। তো এত দরখাস্ত গত 14 মাসে আসলো, কই বিদেশে যেতে কিংবা বিদেশে কর্মসংস্থানের জন্য একটি মানুষকেও তো যেতে দেখলাম না, কিংবা একটি মানুষের কর্মসংস্থানের কোনো উদ্যোগ কিংবা কোনো সরকার থেকে কোনো দেশ থেকে এরকম কোনো খবর আমরা দেখলাম না যে ওই দেশ এতগুলো লোক নিচ্ছে কিংবা নিতে চাইছে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি যদিও তার চেহারাটা আজকে যতক্ষণ লাইভ চলেছে ততক্ষণ পর্যন্ত তার চেহারাটা আমরা দেখিনি, সেনাপ্রধানকে দেখেছি দর্শক সারিতে বসে থাকতে, সেনাপ্রধান দর্শক সারিতে ছিলেন, এক ঝলক একবার তাকে ক্যামেরায় দেখানো হয়েছে, দেখেছি, কিন্তু শফিকুল আলমকে দেখিনি। যে শফিকুল আলম এর আগে বলেছিলেন যে আমাদের কারো কাছে কিছু চাইতে হয় না, যেখানেই যাই সবাই বলে তোমাদের কি লাগবে বলো, তোমাদের যা লাগবে দিচ্ছি। কিন্তু গত 14 মাসে সেই লাগালাগির ব্যাপারটা আমরা দেখেছি যে দেশ বিনিয়োগ শূন্য হয়েছে এবং 80% বিনিয়োগ দেশে কমেছে, সেটা আন্তর্জাতিক বিনিয়োগ, ইন্টারনাল বিনিয়োগ, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তিনি প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম আজকে, এবং নতুন বাংলাদেশ আজকে থেকে শুরু হলো, আজকে থেকে নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 আজকে থেকে শুরু হলো, এটা তিনি বলেছেন। 2.0 এটুকু বলেননি, তিনি নতুন বাংলাদেশের কথা বলেছেন। আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আয়োজনের 1 ঘন্টা আগেও এই জুলাই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, সেই জুলাই যোদ্ধা আহতদের পুলিশ কি করেছে, আহতদের উপরে পুলিশের ক্যারেক্টারটা কী ছিল? এই পুলিশ কি আওয়ামী লীগের পুলিশ? এই পুলিশ কি শেখ হাসিনার পুলিশ? এই পুলিশ তো শেখ হাসিনার পুলিশ না, এই পুলিশ তো প্রফেসর ইউনূসের পুলিশ। এই পুলিশ কেন জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের উপরে এটা করলো? যদি আপনি শেখ হাসিনার আমলকে বর্বর আমল বলেন, আপনি যদি এখনকার সময়টাকে সভ্যতা বলেন, যে আমরা সভ্যতায় ফিরে আসলাম, তাহলে 1 ঘন্টা আগে পুলিশ যেটা করেছে সেটাকে কি সভ্যতার দলিল হিসেবে আমরা দেখতে পারি কিংবা ভাবতে পারি? সেই প্রশ্নটা চলেই আসে। তিনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে এই জুলাই সনদ এবং আজকের এই ঘটনা পাঠ্যপুস্তকে থাকবে। হাস্যকরভাবে যেটা আমরা গত 54 বছরে বাংলাদেশের ইতিহাসে বারবার বিভিন্ন সময় দেখেছি, যে সরকার এসেছে সেই সরকার তাদের ইচ্ছা মতো পাঠ্যপুস্তক পরিবর্তন করেছে। 5 বছর আগে যে ছেলে মানে স্কুলে, যে মানুষটি স্কুলে পড়ে এসেছে একটা ইতিহাস, 5 বছর পরে সে যদি আবার ওই স্কুলের বই হাতে নেয়, দেখবে যে ভিন্ন ইতিহাস। তার মানে হচ্ছে যে প্রতি 5 বছর পর পর ঘটনাক্রমে সেটা গত 15 বছর একটানা ছিল, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই দেখেছি যে প্রতি 5 বছর পর পর বাংলাদেশের পাঠ্যপুস্তকের ইতিহাস চেঞ্জ হয়ে যায়, পাঠ্যপুস্তক পরিবর্তন হয়ে যায়। এই যে বিভিন্ন সরকারের টেন্ডেন্সি আমরা এর আগে দেখেছি রাজনৈতিক সরকারের আমলে, এই সরকারও যদি একই পথে হাঁটে, একইভাবে যদি পাঠ্যপুস্তকে প্রতিনিয়ত এভাবে পরিবর্তন হয়, পাঠ্যপুস্তকে পরিবর্তনের এই নজির আমার মনে হয় যে পৃথিবীর কোনো দেশে আর ঘটে না, যেটা বাংলাদেশে ঘটে। তিনি বলেছেন যে আমাদের নেতারা কিভাবে কি করেছে, কিভাবে এই সনদ তৈরি করেছে, কিভাবে আলোচনা করেছে, কিভাবে তারা ঐক্যমত্যে পৌঁছেছে, এগুলো স্কুলের ছেলেমেয়েরা তারা পড়বে, তারা জানবে, পাঠ্যপুস্তকে এটা দেয়া হবে। খুবই ভালো। দেন তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে 7 সিস্টার্সের কথা বলেছেন, আবারও 7 সিস্টার্স একটা অপ্রাসঙ্গিক বিষয় তুলে নিয়ে এসেছেন। বঙ্গোপসাগর আমাদের, কিন্তু অন্যরা এসে মাছ ধরছে, অন্যরা এসে রাজত্ব করছে, এই কথা বলে তিনি ভারতের দিকে আবার ইঙ্গিত করেছেন। 7 সিস্টার্সকে নিয়ে আবারও কথা বলেছেন, যদিও পজিটিভ কথা বলেছেন যে 7 সিস্টার্স নেপাল, ভুটান, আমাদের বঙ্গোপসাগর আছে, তাদের সাথে
যদি আমরা সমন্বয় করতে পারি তাহলে তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এটা আজকের এই কথাটা পজিটিভ মনে হয়েছে। কিন্তু তিনি যখন সেভেন সিস্টার্সকে পজিটিভলি দেখছেন, পজিটিভ ব্যাপার মানে বলছেন তাদের সম্পর্কে, সেভেন সিস্টার্স কাদের? এটা তো ভারতের। তো ভারতের একটা অঞ্চল সম্পর্কে আপনি পজিটিভ বার্তা দিচ্ছেন, পুরো ভারত ব্যাপারে আপনি নেগেটিভ বার্তা প্রতিনিয়ত দিচ্ছেন। ভারত এটা করছে, ভারত গুজব ছড়াচ্ছে, ভারত এই করছে, ভারত ওই করছে, এগুলো সরকার থেকে যখন প্রতিনিয়ত বলা হচ্ছে, ভারত সম্পর্কে এত নেগেটিভ অবস্থান, কিন্তু সেভেন সিস্টার্স নিয়ে এত পজিটিভ অবস্থান কেন, সেটা খুব একটা বোঝা যায় না। এবং তিনি বলেছেন যে মানে বিভিন্নভাবে এই বঙ্গোপসাগর আমাদের সম্পদ, এটাকে আমরা সিঙ্গাপুর বানাতে পারি, সিঙ্গাপুর বিভিন্ন বন্দর টন্দর এগুলো সিঙ্গাপুর বানাতে পারি। এবং সেটা সরাসরি না বললেও একটা ইঙ্গিত দিয়েছেন যে সিঙ্গাপুর বানানোর অন্যতম শর্ত হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দিয়ে দেওয়া, এবং বন্দর তারা দিলে তারা এটাকে সিঙ্গাপুর বানাবে। সেটাই যদি মনের মধ্যে ইচ্ছা থেকে থাকে তাহলে মনে হয় যে সেই ইচ্ছার বিপরীতে বাংলাদেশের জনগণ কোনো একটা সময়, এখন হয়তো শক্তিতে কোলাবে না, কিন্তু কোনো একটা সময় এর জবাব হয়তো তারা দিতেও পারে। কারণ বাংলাদেশের ইতিহাসটা এমনভাবেই আমরা দেখছি, ইতিহাসের প্রতিটা পার্ট পড়ছি, যে ইতিহাসে বারবার পরিবর্তন দেখছি, বারবার যে যখন ক্ষমতায় আসে তখন তার মতো করে ইতিহাস পরিবর্তন করে এবং তার মতো করে আগের যারা ছিল তাদের উপরে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা দেখিয়ে দেয়। যদিও সেটা রাজনৈতিক সরকারগুলোর আমলে দেখেছি, এই সরকারের আমলে সেরকম কোনো কিছু দেখতে আমরা চাই না, কিংবা এই সরকার চলে যাওয়ার পরেও এই সরকারের উপরে পরবর্তী কোনো সরকার কোনো ধরনের প্রতিশোধ পরায়ণ সিদ্ধান্ত নেবে না, সেরকম প্রত্যাশাই আমরা করি। কারণ দিন শেষে আমরা একটা মানে কি বলবো, একটা সুস্থ, সুশৃঙ্খল এবং শান্তির দেশ হিসেবে দেখতে চাই। দর্শক, এই যে 1 ঘন্টা আগে জুলাইয়ের স্টেক হোল্ডারদের যেভাবে পুলিশ পেটালো এবং তারা সংঘর্ষে জড়িয়ে পড়লো, তারা আহত হলো, তাদের মানে কৃত্রিম হাত বিচ্ছিন্ন হয়ে গেল, সেই অবস্থা একদিকে রেখে আর একদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যেখানে জুলাই যোদ্ধাদের প্রায় কেউই নেই, তরুণদের কথা বারবার বলা হলো, অথচ বৃদ্ধরাই সব কিছু করে ফেললো। এতে করে তরুণ প্রজন্ম বেঁকে বসে কিনা, এতে করে কালকে থেকে পরিস্থিতি আবার পাল্টে যায় কিনা, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।